সংস্কার নিয়ে এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা। এই ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করা বা কমানো নিয়ে একটা অস্থিরতা চলছে। জাতীয় ঐকমত্য কমিশনে যে আলোচনা চলছে সেখানে অনেক বিতর্ক হচ্ছে এটা নিয়ে। এমনকি বিএনপি তো একবার ওয়াকআউট করেছে, এই সভা থেকে বের হয়ে গিয়েছিল। তো আসলে বিষয়টা কি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আসলে কত? এবং এটা কমানোর যৌক্তিকতা কি, দরকার কি? আজকে আমরা এটা নিয়ে একটু ইন শর্ট একটু আলোচনা করব। দেখব যে আসলে কীরকম বিষয়টা। এখানে একটা কথা বলে রাখি, প্রচলিত একটা কথা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যত আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বেশি। সেটা কিভাবে? আসলে আমরা দেখি যে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিভাবে দেয়া হয়েছে। সংবিধানের ৫৫ নম্বর ধারায় বলা আছে যে নির্বাহী ক্ষমতাটা প্রধানমন্ত্রীর আন্ডারেই থাকবে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। অর্থাৎ নির্বাহী ক্ষমতা বলতে আমাদের যে প্রশাসন, পুলিশ, এই সেক্টরগুলোর ক্ষমতাটা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে এটা প্রযুক্ত হবে, মানে অ্যাপ্লিকেবল হবে। ভেরি গুড, এটা ফেয়ার এনাফ যে প্রধানমন্ত্রী যেহেতু সরকারের প্রধান, তার মাধ্যমে এটা এক্সিকিউট হওয়ার কথা। দিস ইজ ফেয়ার এনাফ। এরপরে ক্ষমতা হচ্ছে মন্ত্রিসভা গঠন সংক্রান্ত ক্ষমতা। প্রধানমন্ত্রী বলা হচ্ছে যেভাবে স্থির করবেন, সময়ে সময়ে যেরূপ তিনি স্থির করবেন, সেরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যাকে চাবেন, যতজনকে চাবেন, সেই রকম সংখ্যায় সেই ব্যক্তিদেরকে নিয়ে তার মন্ত্রিসভাটা গঠিত হবে। এখানে মন্ত্রিসভা গঠন করার ক্ষমতাটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে। এটাও ঠিক আছে। প্রধানমন্ত্রীর তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ চয়েস এবং রোল থাকা দরকার তার মন্ত্রিসভা গঠন করা নিয়ে। এরপর আসে মন্ত্রিসভার পদত্যাগ বা অপসারণ। মন্ত্রিসভার কোনো সদস্যকে অপসারণ করার জন্য যে ক্ষমতা, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই দেওয়া আছে। এইটা হচ্ছে ৫৮ ধারার ঘতে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কোনো সময়ে কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার জন্য পরামর্শ দান করিতে পারিবেন। মানে প্রধানমন্ত্রী যদি কাউকে অপসারণ করতে চান, তাহলে তিনি সেই মন্ত্রীকে অনুরোধ করবেন, ভদ্র ভাষায় যাকে বলা হয়। যদি সেই মন্ত্রী সে অনুরোধ না রাখেন, তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন যে তার নিয়োগটাকে অবসান করার জন্য। এইখানে দেখতে পরামর্শ কথাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে এইটা সামনেও আসবে। এই পরামর্শ কিন্তু আপনার আমার পরামর্শ বা অ্যাডভাইস এরকম বিষয়টা না। এইখানে পরামর্শ হচ্ছে একটা বাধ্যবাধকতা। প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতি পালন করতে এক প্রকার বাধ্য। এটা আমি এভাবে বলতে পারি আমরা যে অনেক সময় হয় না এরকম যে আপনাকে বলা হয় যে আপনার স্যার আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে একজন এসে বলল আপনাকে সালাম দিয়েছেন বা আপনাকে স্মরণ করেছেন। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনাকে তিনি ডেকেছেন অথবা আপনাকে তার সাথে কথা বলতে বলেছেন। এই স্মরণ করা বা এই সালাম দেওয়া কিন্তু আসসালামু আলাইকুম বলা না, এটার ভিন্ন অর্থ আছে। তো একইভাবে এখানে পরামর্শ দান করা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দান করেন, এই পরামর্শ সাধারণ কোনো অ্যাডভাইস না। এটার মানার ব্যাপারে রাষ্ট্রপতির একটা বাধ্যবাধকতা আছে।
এখন আমরা আরও সিরিয়াস একটা ইস্যুতে আসি। সেটা হচ্ছে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে নিয়োগ করতে পারেন, আবার তাদের অপসারণও করতে পারেন। তো রাষ্ট্রপতির বিষয়টা কি? সংবিধানে বলা হচ্ছে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। অর্থাৎ উনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার কথা, এবং সেটাই হয়ে থাকে। কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের যে দল, মানে যে দল ক্ষমতায় থাকে, তার প্রধান হচ্ছেন মূলত প্রধানমন্ত্রী হন। তার মানে রাষ্ট্রপতি হইতে গেলে সেই দলের সদস্যদের ভোট পাইতে হবে, নাহলে তো তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট পাবেন না, যিনি রাষ্ট্রপতি হইতে চান বা যাকে নির্বাচিত করা হবে। তো ওই দলের সদস্যরা তো ওই দলের প্রধানের ইচ্ছার বাইরে ভোট দিবে না, আর দেওয়ার সুযোগও নাই। একটা অনুচ্ছেদ আছে ৭০ অনুচ্ছেদ নামে, যেখানে বলা হচ্ছে যে যে দলের যে সংসদ সদস্য, তিনি ওই দলের প্রস্তাবের বাইরে ভোট দিতে পারবেন না, দিলে তার নিজের সংসদ সদস্য পদই বাতিল হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি রাষ্ট্রপতির যে নিয়োগটা বা নির্বাচনটা, সেটাও কিন্তু কোনো না কোনোভাবে প্রকারান্তরে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার একটা প্রতিফলন এখানে আছে। মানে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই রাষ্ট্রপতিও মূলত নির্বাচিত হয়। অপসারণের বিষয়টাও সেম। আমাদের মনে থাকার কথা যে একজন চিকিৎসক রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশে, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। তাকে কিন্তু প্রকারান্তরে অপসারণ করা হয়েছিল। তিনি পদত্যাগ করেছিলেন, কিন্তু বা করতে বাধ্য হয়েছিলেন, কারণ দলের যে প্রধান, তার সাথে তার একটা মতবিরোধ বা একটা বিরোধ তৈরি হয়ে গেছিল। মানে ইন এনি কেস, মানে যে কোনোভাবেই এই রাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতাটাও কিন্তু প্রধানমন্ত্রীর হাতে প্রকারান্তরে আছে, সেটাই বলতে চাচ্ছি। এরপরে আসেন যে আরও ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিষয়টা নিয়ে বর্তমানে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনার মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, যে কারণে বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করেছে সভা থেকে, সেই বিষয়টা কি? এইখানে আছে আমাদের সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে ধারায় যেটা আছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির দায়িত্বটা কি, কাজটা কি, বা তার ক্ষমতাটা কি। ক্ষমতাটা হচ্ছে রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, এই দুইটা নিয়োগের ক্ষেত্র ছাড়া অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। মানে রাষ্ট্রপতি শুধু দুইটা নিয়োগ উনি নিজের এখতিয়ারে দিতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি। আর প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কিন্তু যদিও রাষ্ট্রপতির ক্ষমতা বলা হচ্ছে, কিন্তু উনি এখানে অন্য ধারায় আছে সংবিধানের, যে উনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে নিয়োগ দিতে এক প্রকার বাধ্য। মানে যে দল ক্ষমতায়, যে দলের সংসদ সদস্য বেশি, মূলত ওই দলের প্রধানকেই তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করতে এক প্রকার বাধ্য। তো এটাও তার ক্ষমতার মধ্যে অ্যাকচুয়ালি পড়ে না, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে এটা আসলে গণ্য করা যায় না। আর বাকি থাকে প্রধান বিচারপতি। তো আমরা আগেই তো আলোচনা করলাম যে রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি হচ্ছেন যে দল ক্ষমতায় আছে সেই দলের মনোনীত একজন ব্যক্তি। সেই মনোনয়নটা কে দেয়? মনোনয়নটা হয়তো সেই দলের যে বডি আছে তারা দিচ্ছে, এবং সেখানে অবশ্যই প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে, বা তার মতামতের সবচেয়ে বেশি গুরুত্ব আছে। তো একজন দলীয় মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি কি তার যে দলের মনোনয়নে বা যে দলের সমর্থনে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, সেই দলের প্রধান বা প্রধানমন্ত্রীর মানে আস্থার বাইরে
মতামতের বাইরে গিয়ে কোনো প্রধান বিচারপতি নিয়োগ করবেন বা করতে পারেন কি না আসলে এইটা প্র্যাকটিক্যালি আমার মনে হয় যে পারেন না। তো প্রকারান্তরে দেখা যায় যে এইটাও এইখানে যদিও বলা হচ্ছে এইটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি পারেন না, অ্যাকচুয়ালি এটা হয় না। এখন অন্য বিষয়গুলো কি আছে? অন্য সকল দায়িত্ব পালনে রাষ্ট্রপতি কী করবেন? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। সেই পরামর্শটা কি? রাষ্ট্রপতির অন্যান্য যে নিয়োগগুলো রাষ্ট্রপতির নামে দেয়া হয়, কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, কিছু আছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেগুলো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন যেগুলো আছে, যেমন ধরেন যে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন। এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রের কাঠামোর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলোর যারা কমিশন প্রধান থাকবেন বা অন্যান্য কমিশনার থাকবেন, এদের নিয়োগটা রাষ্ট্রপতি কীভাবে দিবেন? এইখানে তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিতে হইবে। আর আমরা আগেই কিন্তু বলে দিয়েছি বা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে এই পরামর্শ সেই পরামর্শ না যে পরামর্শ উপেক্ষা করা যায়। এই পরামর্শ হচ্ছে রাষ্ট্রপতির উপরে একটা বাধ্যবাধকতা। প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী কার্য করবেন মানে প্রধানমন্ত্রী যে কাজ করতে বলবেন রাষ্ট্রপতিকে অ্যাকচুয়ালি সেটাই করতে হবে। তো এই জায়গাটাতেই মূলত এখন চেঞ্জ আনার চেষ্টা করা হচ্ছে সংস্কার কমিশনে, যে এই যে ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশনগুলো আছে এগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তাদের নিয়োগটা যেন একক ব্যক্তি মানে প্রধানমন্ত্রীর ইচ্ছার অনুসরণে না হয়, এটা যেন আলাদা একটা কম্বাইন্ড কমিটি যেন করা হয়, যেখানে সরকারি দল, বিরোধী দল সবাই থাকবে, সবার মতামতের ভিত্তিতে একটা এই কমিশনগুলোতে যেন নিয়োগ দেওয়া হয়, সাংবিধানিক একটা কমিটিগুলো তৈরি করার একটা চিন্তা করা হচ্ছে। যাই হোক, সেটা বড় অন্য কথা। আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কত বেশি। এখন আপনি ভাবতে পারেন যে ঠিক আছে, অসুবিধা কি? প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকতেই পারে, আমরা তাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। উনি যদি ভুল করেন বা উনি যদি স্বেচ্ছাচারী হয়ে ওঠেন তাহলে আমরা তাকে চেক করব, তাকে আমরা পদত্যাগ করাবো, তাকে দায় দিব না। সেইটা করার সুযোগও বাংলাদেশের সংবিধানে ওইভাবে আসলে দেয়া হয় নাই, সুযোগ রাখা হয় নাই। প্রধানমন্ত্রীকে এককভাবে আলাদাভাবে কোনো বিষয়ে দায় দেওয়ার সুযোগ এই সংবিধানে রাখা হয় নাই। যেমন ধরেন যে 55 অনুচ্ছেদে কী বলা হচ্ছে? বলা হচ্ছে মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। প্রধানমন্ত্রী এককভাবে কিন্তু দায়ী থাকবেন না, পুরো মন্ত্রিসভা যৌথভাবে দায়ী থাকবেন। আর সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে। মানে কাগজে কলমে প্রধানমন্ত্রীর আপনি নাম খুঁজে পাবেন না, তার প্রধানমন্ত্রীর কাজটা করছেন এটা আপনি পাবেন না। কী করেছেন? রাষ্ট্রপতি করছেন এটা। আবার আপনি প্রধানমন্ত্রীকে দায়ী করবেন সেটাও হবে না, দায়ী করতে হলে পুরো মন্ত্রিসভাকে দায়ী করতে হবে। এখানেই আরও একটা কথা বলা আছে যে আমরা আগে বললাম যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন, সেই পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করবেন। কিন্তু দেখেন এখানে কি বলা আছে? বলা হচ্ছে 48 নম্বর অনুচ্ছেদেই আছে 3 নম্বর উপধারায় শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না। তাহলে আপনার জিজ্ঞেস করার সুযোগ নাই যে প্রধানমন্ত্রী কী পরামর্শ দিয়েছিলেন, এইটা কিন্তু আপনার বলার সুযোগ নাই। শুধুমাত্র একটাই সুযোগ থাকে সংসদের মধ্যে এটা সরকারের সমালোচনা করার জন্য একটা সুযোগ থাকে, এছাড়া অন্য কোনোভাবে প্রধানমন্ত্রীকে আপনার দায়ী করার আলাদা করে কোনো সুযোগ নাই। এরপরে আরও মানে প্রধানমন্ত্রীকে আপনি কি পদত্যাগ করাবেন সেটাও পারবেন না। কারণ কি দেখেন, প্রধানমন্ত্রী একা পদত্যাগ করতে পারেন না। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে
মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, মানে পুরো মন্ত্রিসভা পদত্যাগ করাইতে হবে। প্রধানমন্ত্রী একা পদত্যাগ করেন না, মানে করতে পারবেন না। বেসিক্যালি বিষয়টা এরকমই দাঁড়াইছে এখানে। এবং শুধু তাই না, মন্ত্রিসভা শুধু না, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হইলে উনি যদি চান তাহলে উনি পুরো সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন। এবং রাষ্ট্রপতি যদি মনে করেন, অ্যাকচুয়ালি যে মনে করবেন যে অন্য কোনো সদস্য মানে আস্থাভাজন না সবার, তাহলে তিনি কী করবে, তিনি এই প্রধানমন্ত্রীর যে পরামর্শ দিয়েছেন সংসদ ভেঙে দেওয়ার, উনি ওটাই করবেন। বেসিক্যালি প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের একটা সমর্থক শব্দ হয়ে দাঁড়াইছে সংবিধান অনুযায়ী। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাইতে হলে আপনাকে পুরো সংসদ ভেঙে দিতে হবে, পুরো মন্ত্রিসভা পদত্যাগ করাইতে হবে। এটা কিন্তু সহজ কাজ না, মানে এটা একটা ভেরি ডিফিকাল্ট। আপনি আলাদা করে প্রধানমন্ত্রীকে কিছুই করতে পারবেন না। প্রধানমন্ত্রী আপনার ধরাছোঁয়ার বাইরে। সব কিছু প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী হবে, সব কিছু তার ইশারায় হবে, কিন্তু তাকে আপনি কিছুই করতে পারবেন না। তাহলে এই রকম যদি হয়, একটা প্রধানমন্ত্রী যদি এরকম ক্ষমতা থাকে হাতে এবং তাকে যদি তাকে যদি দায়ী করার কোনো সুযোগ না থাকে, তাহলে এরকম মানে একটা পজিশনে থেকে একজন লোক স্বৈরাচার হবে না কেন? মানুষ তো ভাই, তার মধ্যে তো লোভ আসতে পারে, তার মধ্যে তো ক্ষমতা চর্চা করা যে মজা সেটা যে একবার পেয়ে যাবে এবং তাকে ধরার কোনো সুযোগ নাই, তাহলে সে কীভাবে, মানে সে নিজেকে ব্যালেন্স করবে কীভাবে, চেক করবে কীভাবে? তো এই রকম অবস্থায় আসলে মানে এটা এখানে একটা পটেনশিয়াল স্বৈরাচার তৈরির একটা জায়গা রয়ে যাচ্ছে সবসময়। এবং যদি কেউ নামেও স্বৈরাচার নাও হয়ে থাকে, কিন্তু সে যে সময়টা সে এই ক্ষমতাটা প্র্যাকটিস করবে, সেই সময় তো অলরেডি সে স্বৈরাচার হয়েই আছে। তার ক্ষমতা কাঠামোতে স্বৈরাচারী ক্ষমতা কাঠামো। কারণ দেখেন আপনার যে এখানে প্রধানমন্ত্রীকে চেক করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে নিয়োগ করে প্রধানমন্ত্রী নিজেই। তাহলে দেখেন এখানে চেক আর ব্যালেন্স হবে কীভাবে? এইখানে যদি আমরা হাত দিতে না পারি, সংস্কার করতে না পারি, প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে যদি একটা একটা চেক আর ব্যালেন্সের মধ্যে আনা না যায়, তাহলে কিন্তু এইখানে আপনার স্বৈরাচার হতেই থাকবে। বারবার স্বৈরাচার আসবে, বারবার আমাদেরকে রক্ত দিতে হবে, আন্দোলন করতে হবে, অভ্যুত্থান করতে হবে, বিপ্লব করতে হবে। আমাদের ইতিহাসে হয়তো অনেক ঘটনা যুক্ত হবে, কিন্তু আমাদের রাজনীতিতে আমাদের দেশে আসলে আমরা উন্নতি করতে পারবো না।